প্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মির তালহা জুবায়েদ। কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন সিএসসি 317 এই কোর্সটিতে আমরা সিএসসি 11th ব্যাচ এবং সিএসসির 12th ব্যাচের শিক্ষার্থীদেরকে পাঠদান করছি এবং এই কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনে আজ আমরা কথা বলবো মাইক্রো প্রসেসর সম্পর্কে, যেটিকে আমরা বলতে পারি যে কোনো কম্পিউটিং সিস্টেমের হার্ট বা মূল কেন্দ্রবিন্দু। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের লেকচারের মূল অংশে। প্রসেসর is a controlling unit of a microcomputer fabricated on a small chip capable of performing arithmetic logic unit, ALU operations এবং communicating with the other devices connected to it. যখন মাইক্রোপ্রসেসর সম্পর্কে বলা হয়, আমরা tutorialspoint.com থেকে আমরা স্ক্রিনে কিছুটা দেখতে পাচ্ছি। এখানে মাইক্রোপ্রসেসর সম্পর্কে কি বলা আছে যে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটি কন্ট্রোলিং ইউনিট অফ এ মাইক্রো কম্পিউটার। একটি মাইক্রো কম্পিউটারের কন্ট্রোলিং ইউনিট হচ্ছে বেসিক্যালি মাইক্রোপ্রসেসর, যেটি ফ্যাব্রিকেশন করা হয়েছে অর্থাৎ ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়েছে একটা স্মল চিপের মধ্যে অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির মধ্যে এটাকে ফ্যাব্রিকেশন করা হয়েছে, যেটি কেপেবল অফ পারফর্মিং অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশনস, অর্থাৎ যেটি বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল কাজসমূহ সম্পাদন করতে পারে এবং এই অংশের সাথে সম্পর্কিত অন্যান্য ডিভাইসের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করতে পারে। সো মাইক্রোপ্রসেসর ইজ এ কন্ট্রোলিং ইউনিট অফ এ মাইক্রো কম্পিউটার ফ্যাব্রিকেটেড অন এ স্মল চিপ কেপেবল অফ পারফর্মিং অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশন বা এলইউ অপারেশনস অ্যান্ড কমিউনিকেটিং উইথ আদার ডিভাইসেস কানেক্টেড টু ইট। খুব সাধারণভাবে যদি আমরা মাইক্রোপ্রসেসর সম্পর্কে বলি যে মাইক্রোপ্রসেসর হচ্ছে একটি কম্পিউটার, মাইক্রো কম্পিউটারের মূল নিয়ন্ত্রক ইউনিট বা কন্ট্রোলিং ইউনিট, যেটি একটি ছোট্ট চিপের মধ্যে তৈরি করা থাকে এবং বিভিন্ন ধরনের বীজগাণিতিক বা যৌক্তিক অপারেশনসগুলো পারফর্ম করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ডিভাইসের সাথে সে যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারে যে সকল ডিভাইসগুলো তার সাথে কানেক্টেড আছে। সো এই যে মাইক্রোপ্রসেসর সম্পর্কে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে যে একটা মাইক্রোপ্রসেসর তার সাথে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং মেমোরি কানেক্টেড থাকে। সো এই মাইক্রোপ্রসেসর কি করতে পারে, সে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করতে পারে, বিভিন্ন লজিক্যাল অপারেশনস পারফর্ম করতে পারে এবং তার সাথে যে সকল কানেক্টেড ডিভাইস রয়েছে তাদের সাথে সে কমিউনিকেট করতে পারে। কিভাবে মাইক্রোপ্রসেসর কাজ করে, এই যে ফেস, ডিকোড এবং এক্সিকিউট, মাইক্রোপ্রসেসরকে যখন কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় তখন সেই ইনস্ট্রাকশনটি সে আগে ফেস করে, এরপরে সেটিকে ডিকোড করে অর্থাৎ তার তাৎপর্যটা বের করে এবং সবশেষে এক্সিকিউট করে। এই যে ফেস, ডিকোড এবং এক্সিকিউশন, ফেস করা মানে হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়া এবং ডিকোড করা মানে সেটার মিনিং উদ্ধার করা। কারণ আমাদের এখানে ইনিশিয়ালি যে ইনস্ট্রাকশনস আর স্টোরড ইন দি মেমোরি ইন এ সিকুয়েন্সিয়াল অর্ডার, প্রাথমিকভাবে ইনস্ট্রাকশনসগুলো মেমোরিতে সিকুয়েন্সিয়াল অর্ডার স্টোর করা থাকে। মাইক্রোপ্রসেসর এই মেমোরি থেকে একের পর এক ইনস্ট্রাকশন ফেস করে, মানে সে ইনস্ট্রাকশন পড়ার পরে সে সেটার মর্মার্থ উদ্ধার করে বা ডিকোড করে এবং এরপরে সে ইনস্ট্রাকশনসগুলো এক্সিকিউট করে যতক্ষণ না সে থামার ইনস্ট্রাকশানে পৌঁছায়, অর্থাৎ স্টপ ইনস্ট্রাকশানে পৌঁছানোর আগ পর্যন্ত সে যতগুলো ইনস্ট্রাকশন পায় সে প্রথমে ফেস করে, ডিকোড করে, দেন এক্সিকিউট করে। এরপরে ইট সেন্ডস দি রেজাল্ট ইন বাইনারি টু দি আউটপুট পোর্ট। এরপর সে আউটপুট পোর্টে বা আউটপুট ইউনিটে সে বা রেজাল্টটা বাইনারিতে পাঠায়। বিটুইন দিস প্রসেস দি রেজিস্টার স্টোরস টেম্পোরারি ডেটা এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট পারফর্মস দি কম্পিউটিং ফাংশনস। লক্ষ্য করবেন মাইক্রোপ্রসেসর যে কাজটি করে যে সে আসলে ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। তো এক্সিকিউশনের ক্ষেত্রে সে প্রথমে ইনস্ট্রাকশন মেমোরি থেকে রিড করে, যেটিকে আমরা বলি ফেস করা। এরপর সেই যে বাইনারি কোড সে ফেস করলো সেটিতে আসলে কি অপারেশন পারফর্ম করতে বলা হয়েছে সেটি বুঝতে পারাটাই হচ্ছে ডিকোড করা। সো সে এর পরের ধাপে ডিকোড করে এবং তারপরে সেটাকে রান বা এক্সিকিউশন করিয়ে থাকে। সো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে কিছু টার্ম রয়েছে যেমন ইনস্ট্রাকশন সেট, ব্যান্ডওয়াইথ, ক্লক স্পিড, ওয়ার্ড লেংথ এবং ডেটা টাইপ। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সো ইনস্ট্রাকশন সেট বলতে কি বোঝায়? সো লিস্ট অফ টার্মস ফ্রিকুয়েন্টলি ইউজড ইন এ মাইক্রোপ্রসেসর। যখন আমরা মাইক্রোপ্রসেসর নিয়ে স্টাডি করি তখন আমরা ইনস্ট্রাকশন সেট, ব্যান্ডওয়াইথ, ক্লক স্পিড, ওয়ার্ড লেংথ বা ডেটা টাইপস এই ধরনের কথাগুলো বলে থাকি। সো ইনস্ট্রাকশন সেট বলতে আমরা বোঝাই যে সকল ইনস্ট্রাকশনগুলো মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে, মাইক্রোপ্রসেসর ক্যান আন্ডারস্ট্যান্ড। মাইক্রোপ্রসেসর যে সকল ইনস্ট্রাকশন বুঝতে পারে সেই সকল ইনস্ট্রাকশন সেটকে বলা হয় ইনস্ট্রাকশন সেট। যেমন ধরা যাক
মাইক্রোপ্রসেসর যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি অপারেশন ছাড়া ধরা যাক সে আর কোনো ইনস্ট্রাকশন বোঝে না। তো আমার যদি ইনস্ট্রাকশন সেট বলি যে ওই মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন সেট বলতে কি বোঝায়, এই 4টি ইনস্ট্রাকশনকে সম্মিলিতভাবে বলা হবে এই মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন সেট। সো একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে নাম্বার অফ বিট প্রসেসড, কতগুলো বিট প্রসেসড হয় সেটিকে বলা হয় মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ব্যান্ড ওয়াইডথ। এবং ক্লক স্পিড যদি আমরা বলি যে ইট ডিটারমাইন্স দি নাম্বার অফ অপারেশন পার সেকেন্ড দি প্রসেসর ক্যান পারফর্ম, একটা প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো অপারেশন পারফর্ম করতে পারবে সেটি ডিটারমাইন করা হয় ক্লক স্পিডের সাহায্যে, এবং এটিকে মেগাহার্টজ বা গিগাহার্টজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটিকে অনেক সময় আমরা বলি ক্লক রেট। তার মানে আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করছেন একটি Core i7 মাইক্রোপ্রসেসর, যেটি হয়তো 10th জেনারেশনের, এটি হতে পারে 1.7 গিগাহার্টজের। দ্যাট মিনস আপনি আসলে এখানে ক্লক স্পিড মেনশন করছেন, আর ক্লক স্পিড ডিটারমাইন্স দি নাম্বার অফ অপারেশনস পার সেকেন্ড দি প্রসেসর ক্যান পারফর্ম। প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো অপারেশন পারফর্ম করতে পারে সেটি নির্ধারিত হয় তার ক্লক স্পিডের মাধ্যমে। এরপর ওয়ার্ড লেংথ অলরেডি আপনি জেনে গেছেন যে ওয়ার্ড লেংথ হচ্ছে যে নাম্বার অফ বিটস at a time মাইক্রোপ্রসেসরটি প্রসেস করবে, সেটি হচ্ছে তার ওয়ার্ড লেংথ। সো 8 বিটের মাইক্রোপ্রসেসর ক্যান প্রসেস 8 বিট ডেটা অ্যাট এ টাইম। দি ওয়ার্ড লেংথ হতে পারে 4 বিট থেকে শুরু করে 64 বিট, ডিপেন্ডিং আপন দি টাইপ অফ দি মাইক্রো কম্পিউটার বা ডিপেন্ডিং আপন দি টাইপ অফ দি মাইক্রোপ্রসেসর। সো ওয়ার্ড লেংথ বলছে যে ওয়ার্ড লেংথ নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপরে। ওয়াইডথ অফ দি ইন্টারনাল ডেটা বাস, আমরা জানি যে বাস 3 প্রকার, একটা হচ্ছে ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। সো ডেটা বাস, অ্যাড্রেস বাস, এই যে ডেটা বাসের ওয়াইডথ কত তার উপরে নির্ভর করে, রেজিস্টার ওয়াইডথের উপর নির্ভর করে, অ্যারিথমেটিক লজিক ইউনিট এগুলোর উপরেও নির্ভর করে একটি মাইক্রোপ্রসেসরের ওয়ার্ড লেংথ। 8 বিট মাইক্রোপ্রসেসর ক্যান প্রসেস 8 বিট ডেটা অ্যাট এ টাইম। ওয়ার্ড লেংথ হতে পারে 4 বিট থেকে 64 বিট। আচ্ছা, এরপরে আমরা বলছি মাইক্রোপ্রসেসর হ্যাজ মাল্টিপল ডেটা টাইপ ফরম্যাট লাইক বাইনারি, বিসিডি, আস্কি, সাইন, আনসাইন নাম্বার, এরকম বিভিন্ন ধরনের ডাটা টাইপ রয়েছে। এরপরে ফিচার্স অফ এ মাইক্রোপ্রসেসর। সো সাম অফ দি মোস্ট প্রমিনেন্ট ফিচার্স অফ এনি মাইক্রোপ্রসেসর, যেমন কস্ট ইফেক্টিভ, সাইজ, লো পাওয়ার কনজাম্পশন, ভার্সাটিলিটি এবং রিলায়াবিলিটি। সো এই যে ফিচার্সগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন মাইক্রোপ্রসেসর চিপগুলো আমরা কিন্তু এখন অনেক কম দামে পাচ্ছি, যার ফলে ওভারঅলি আমার মাইক্রোপ্রসেসরের দামও বেশ কমে যাচ্ছে, ফলে কস্ট ইফেক্টিভ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ভেরি স্মল সাইজের আইসি বা চিপ আমরা বলে থাকি এটিকে। সো মাইক্রোপ্রসেসর ইজ আ স্মল সাইজ চিপ, সো এটি এখন বেশ পোর্টেবল। আরেকটা হচ্ছে মাইক্রোপ্রসেসরগুলো যেহেতু মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়, সেহেতু এটি খুব কম পরিমাণ পাওয়ার কনজিউম করে থাকে, যে কারণে বলা হচ্ছে লো পাওয়ার কনজাম্পশন। মাইক্রোপ্রসেসরস আর ম্যানুফ্যাকচার্ড বাই ইউজিং মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর টেকনোলজি হুইচ হ্যাজ লো পাওয়ার কনজাম্পশন. Microprocessors are versatile as we can use the same chip in a number of applications by configuring the software program. আমরা বলছিলাম যে একই মাইক্রোপ্রসেসর আপনি চাইলে মাইক্রোপ্রসেসর ব্যবহার করে আপনি মাইক্রো কম্পিউটার বানাতে পারেন, আপনি চাইলে মাইক্রোওয়েভ ওভেন তৈরি করতে পারেন। এরকমভাবে আমাদের দৈনন্দিন বিভিন্ন মাইক্রোপ্রসেসর সিস্টেমস তৈরি করা যায় ইউজিং মাইক্রোপ্রসেসর। সো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো নতুন নতুন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস বানাতে পারি, যার ফলে বলা হচ্ছে এটা একটা ভার্সেটাইল বা এটার প্রয়োগ ক্ষেত্র সুবিশাল। এরপরে আসছে যে ফেলিওর রেট। আমরা যদি চিন্তা করি যে কোনো আইসির কথা যদি বলি, যে মাইক্রোপ্রসেসরের ভিতরে যে সকল আইসিগুলো ব্যবহৃত হচ্ছে তাদের ফেলিওর রেটটা খুবই কম, যার ফলে মাইক্রোপ্রসেসরগুলো ওভারঅলি বেশ ভালো, বিশ্বস্ত বা রিলায়েবল। বলা হচ্ছে যে দ্য ফেলিওর রেট অফ অ্যান আইসি ইন মাইক্রোপ্রসেসর্স ইজ ভেরি লো, হ্যান্স ইট ইজ রিলায়েবল। তো যাই হোক, মাইক্রোপ্রসেসর নিয়ে এখানে আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি দেখি যে মাইক্রোপ্রসেসরের ক্লাসিফিকেশনটা যদি আমরা একটু লক্ষ্য করি, যে মাইক্রোপ্রসেসরকে আমরা রিস্ক প্রসেসর, সিস্ক প্রসেসর এবং স্পেশাল প্রসেসর 3টি ক্যাটাগরিতে আমরা বিভক্ত করেছি। সো tutorialspoint.com থেকে আমরা একটু ধারণা নিচ্ছি। আমরা স্লাইডে চলে যাব, যে স্লাইড আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা স্লাইডেই যাব। আমাদের স্লাইডে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা মূলত 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলবো। এখানে আমরা মাইক্রোপ্রসেসরকে ক্লাসিফাই করছি 3টি ক্যাটাগরিতে: রিস্ক প্রসেসর, সিস্ক প্রসেসর এবং স্পেশাল প্রসেসর। সো রিস্ক stands for reduced instruction set computer.
বিভিন্ন ধরনের রিস্ক প্রসেসরের উদাহরণ এখানে দেওয়া হয়েছে পাওয়ার পিসি 601, 604, 615, 620, ডিসি আলফার বিভিন্ন মডেল এখানে দেওয়া হয়েছে, MIPS, TS এর রিস্ক প্রসেসরগুলো দেওয়া হয়েছে এবং পি এর রিস্কের মডেল এখানে দেওয়া হয়েছে HP7100LC। সো রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটারকে সংক্ষেপে বলা হয় RISC বা রিস্ক প্রসেসর। ইট ইজ ডিজাইন টু রিডিউস দি এক্সিকিউশন টাইম by reducing by simplifying the instruction set of the computer. Reduced instruction set computer বা রিস্ক কম্পিউটারগুলো ডিজাইন করা হয়েছে যাতে এক্সিকিউশন টাইমটা অনেক কম লাগে। যত কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট তার এক্সিকিউশন টাইম তত বেশি হবে, যত বেশি সিম্পল ইনস্ট্রাকশন সেট তার এক্সিকিউশন টাইম তত কম হবে। সো ইনস্ট্রাকশন সেটটাকে এখানে কমপ্লেক্সিটি রিডিউসের মাধ্যমে সিম্পলিফাইং করার মাধ্যমে এক্সিকিউশন টাইমটা এখানে রিডিউস করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট computer. So using RISC processor is instruction requires only one clock cycle to execute, results in uniform execution time. রিস্ক প্রসেসরগুলোতে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে একটা ক্লক সাইকেল প্রয়োজন হয় কোনো একটা এক্সিকিউশন বা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার জন্য, যার ফলে এখানে যেটি ঘটে যে কম এক্সিকিউশন টাইমে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হচ্ছে। দিস রিডিউসেস দ্য এফিসিয়েন্সি অ্যাজ দেয়ার আর মোর লাইনস অফ কোড, হেন্স মোর RAM is needed to store the instructions. Compiler also has to work more to convert high level language instructions into machine code. So this reduces the efficiency. এখানে প্রশ্ন আসছে যে রিস্ক প্রসেসরগুলোতে ইনস্ট্রাকশন সেটগুলোকে সিম্পলিফাইং করার মাধ্যমে এক্সিকিউশন টাইমটা রিডিউস করা হয়েছে, সেক্ষেত্রে একটা ইনস্ট্রাকশনে একটা ক্লক সাইকেল প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে যেটি ঘটছে যে যেহেতু ইনস্ট্রাকশনসগুলোকে ভেঙে ভেঙে সিম্পলিফাই করা হচ্ছে, ফলে লাইন অফ কোড বেড়ে যাচ্ছে, ফলে এফিসিয়েন্সি আসলে কমে যাচ্ছে। কারণ যত বেশি লাইন অফ কোডের পরিমাণ যত বেশি হবে, র্যাম তত বেশি প্রয়োজন হবে বা র্যামের জায়গা তত বেশি দখল করবে। ওই ইনস্ট্রাকশনগুলোকে স্টোর করার জন্য, সংরক্ষণের জন্য র্যামের জায়গার পরিমাণ বেশি হবে। আর যত বেশি র্যামের জায়গা দখল করছে মানে কি, ওই লাইন অফ কোড যত বেশি, এগুলো তো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা ইনস্ট্রাকশন, এগুলোকে মেশিন করে রূপান্তর করতে কম্পাইলারকেও আরও বেশি কাজ করতে হবে। এই জন্য বলা হচ্ছে দ্য কম্পাইলার অলসো হ্যাজ টু ওয়ার্ক মোর টু কনভার্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনস ইনটু মেশিন কোড। এখানে রিস্ক প্রসেসরের আর্কিটেকচার দেখানো হয়েছে যে রিস্ক প্রসেসর আর্কিটেকচার ইউজেস হাইলি অপটিমাইজড সেট অফ ইনস্ট্রাকশনস। ইট ইজ ইউজড ইন পোর্টেবল ডিভাইস লাইক অ্যাপল আইপড ডিউ টু ইটস পাওয়ার এফিসিয়েন্সি। লক্ষ্য করবেন অ্যাপলের যে আইপডগুলো আছে সেগুলোতে এই রিস্ক মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। এখানে আর্কিটেকচারটি দেখানো হয়েছে যে সেখানে ইনস্ট্রাকশন ক্যাশ হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের সাথে কানেক্টেড এবং হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটের সাথে ডাটা পাথ কানেক্টেড, ডাটা ক্যাশ, ইনস্ট্রাকশন ক্যাশ। এরপর এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি বা র্যাম, সেখানে ইনস্ট্রাকশন এবং ডাটা রাখা হচ্ছে। সো ইনস্ট্রাকশন ক্যাশ থেকে মেইন মেমোরিতে ইনস্ট্রাকশন আসবে, ডেটা ক্যাশ থেকে ডেটা মেইন মেমোরিতে আসবে, আর ইনস্ট্রাকশন ক্যাশে থেকে ইনস্ট্রাকশন হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিটে যাবে অথবা হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট থেকে ইনস্ট্রাকশন ক্যাশে ডাটা আসবে। ঠিক অনুরূপভাবে ডাটা ক্যাশ থেকে ডাটা পাথে ডাটা যাবে অথবা ডাটা পাথ থেকেও ডাটা ক্যাশে ডাটা আসবে। সো what are the characteristics of RISC processor? The major characteristics of a RISC processor are: it consists of simple instructions, it supports various data type formats, it utilizes simple addressing modes and fixed length instructions for pipelining, it supports register to use in any context, one cycle execution time, load and store instructions are used to access the memory location, larger number of registers রয়েছে এবং less number of transistors. সো রিস্ক প্রসেসরের যে বৈশিষ্ট্যগুলো, যে ইনস্ট্রাকশনসগুলো খুবই সিম্পল এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন হচ্ছে সিপিইউতে যেটা হলো ক্লক সিগন্যাল, ওয়ান ক্লক সাইকেলেই হচ্ছে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে যাচ্ছে। সো এই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে আমরা এই প্রশ্নটা অবশ্যই দিব যে হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিস্ক প্রসেসর, অথবা হোয়াট বা ব্রিফলি ডিসকাস দি আর্কিটেকচার অফ রিস্ক মাইক্রোপ্রসেসর, অথবা হোয়াট ইজ রিস্ক মাইক্রোপ্রসেসর, বা ব্রিফলি এক্সপ্লেইন দ্য ক্লাসিফিকেশন অফ মাইক্রোপ্রসেসর। অর্থাৎ মাইক্রোপ্রসেসরকে আমরা রিস্ক প্রসেসর, সিস্ক প্রসেসর এবং স্পেশাল প্রসেসর তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছি। সেইভাবে এরপরে আসছে সিস্ক মাইক্রোপ্রসেসর, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার বা সিস্ক
processor. It is designed to minimize the number of instructions per program, ignoring the number of cycles per instruction. আগের যে রিস্ক প্রসেসরগুলো রয়েছে তাদের আর্কিটেকচার আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য নাম্বার অফ সাইকেল মাত্র 1, বাট এখানে সেটিকে ইগনোর করা হচ্ছে যে একটা ইনস্ট্রাকশনে কয়টা নাম্বার অফ সাইকেল প্রয়োজন হলো সেটি আমার বিবেচ্য বিষয় নয়, আমাকে নাম্বার অফ ইনস্ট্রাকশনস আমাকে মিনিমাইজ করতে হবে। সো একটা ইনস্ট্রাকশনে একটা ক্লক সাইকেল ব্যবহার না করেও আমার যদি ইনস্ট্রাকশনে একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন যদি 5টা ক্লক সাইকেল প্রয়োজন হয় তো ইউজ করুক, কিন্তু এটার মূল লক্ষ্য হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশনস মিনিমাইজ করতে হবে। সেক্ষেত্রে নাম্বার অফ ইনস্ট্রাকশনস মিনিমাইজ করলে যেটি ঘটবে যে কম্পাইলারকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করা বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করার ক্ষেত্রে তার চাপটা কমে গেল। সো কম্পাইলার হ্যাজ to do very little work to translate a high-level language into machine language because the length of the code is relatively short. যত ইনস্ট্রাকশন লেন্থ কম হচ্ছে, দ্যাট মিনস নাম্বার অফ ইনস্ট্রাকশন যেহেতু এখানে কম, সেক্ষেত্রে র্যামে যদি আমি রাখতে চাই এই ইনস্ট্রাকশনগুলোকে তাহলে র্যামে কম জায়গা দখল করছে। সো ভেরি লিটল র্যাম ইজ রিকোয়ার্ড টু স্টোর দি ইনস্ট্রাকশনস। ওই ইনস্ট্রাকশনগুলোকে রাখতে র্যামে জায়গা কম লাগছে। IBM 370/168, VX11/780, Intel 80486 এই প্রসেসরগুলো সিস্ক আর্কিটেকচারের প্রসেসর। এখানে একটি সিস্ক architecture দেখানো হয়েছে। CISC architecture is designed to decrease the memory cost because more storage is needed in larger programs resulting in higher memory cost. So RISC প্রসেসরে আমরা বলেছিলাম যে নাম্বার অফ ইনস্ট্রাকশনস বেশি বিধায় সেগুলোকে স্টোর করার জন্য মেমোরি বেশি লাগবে, বেশি মেমোরি মানেই হচ্ছে মেমোরি কস্ট বেশি। বাট সিস্কে যেটি ঘটছে সেটি হলো যে যেহেতু এখানে আমাদের মেমোরি কস্ট মানে মেমোরিতে জায়গা কম লাগছে সেহেতু মেমোরি কস্টও ডিক্রিজ হচ্ছে। নাম্বার অফ ইনস্ট্রাকশনস এখানে রিডিউস করা হয়েছে। এখানে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা পাথ থেকে ইনস্ট্রাকশনস এবং ডেটা কন্ট্রোল ইউনিটে যাবে, কন্ট্রোল ইউনিট থেকে আবার প্রয়োজনীয় ডেটা আবার ডেটা পাথে আসতে পারে, সেখান থেকে ক্যাশে ডাটাগুলো জমা থাকবে। মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল মেমোরি সেখান থেকে ডেটাগুলো কন্ট্রোল ইউনিটে যাবে, কন্ট্রোল ইউনিট থেকে আবার মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল মেমোরিতে সেটি আসবে। ক্যাশ থেকে ডেটাগুলো মেইন মেমোরিতে যাবে, মেইন মেমোরি থেকে আবার প্রসেসিং শেষ করে ডাটাগুলো ক্যাশে আসতে পারে। সো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ CISC প্রসেসর? ভ্যারাইটি অফ অ্যাড্রেসিং মোডস, লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশনস, ভেরিয়েবল লেংথ অফ ইনস্ট্রাকশন ফরম্যাট, সেভারাল সাইকেলস মে বি রিকোয়ার্ড টু এক্সিকিউট। এই জায়গাটা হচ্ছে মূল পার্থক্য যে রিস্ক মাইক্রোপ্রসেসরে একটা সাইকেলে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয়ে যাচ্ছে, কিন্তু সিস্কে যেটি ঘটছে সেভারাল সাইকেলস মে বি রিকোয়ার্ড টু এক্সিকিউট ওয়ান ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ডিকোডিং লজিকটা ইনস্ট্রাকশন ডিকোডিং লজিক ইজ কমপ্লেক্স সিস্ক প্রসেসরের ক্ষেত্রে, বাট রিস্ক প্রসেসরের ক্ষেত্রে ইনস্ট্রাকশন ডিকোডিং লজিক ইজ ভেরি সিম্পল। সো ওয়ান ইনস্ট্রাকশন ইজ রিকোয়ার্ড টু সাপোর্ট মাল্টিপল অ্যাড্রেসিং মোড। এবং সবশেষে মাইক্রোপ্রসেসরের ক্লাসিফিকেশনে যেহেতু দেখানো হয়েছিল যে এখানে রিস্ক প্রসেসর, সিস্ক প্রসেসর এবং স্পেশাল প্রসেসর। এখন স্পেশাল প্রসেসর নিয়ে কথা বলা হচ্ছে যে স্পেশাল প্রসেসর রয়েছে বিভিন্ন স্পেশাল পারপাস, যেমন আমাদের কোর টু ডুও প্রসেসরে আমরা যদি দেখি সেখানে একটা প্রসেসর থাকবে মেইন প্রসেসর, বাট তার সাথে হয়তো কোর i3-তে 3টা কো প্রসেসর আছে। সো এই যে কো প্রসেসরগুলো সেগুলো বেসিক্যালি নির্দিষ্ট কাজ করার জন্য সহযোগী প্রসেসর হিসেবে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে কাজ করে। কো প্রসেসর হচ্ছে স্পেশালি ডিজাইন মাইক্রোপ্রসেসর which can handle its particular function many times faster than the ordinary microprocessor। যেমন ম্যাথ কোপ্রসেসর, এটির কাজই হলো ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো পারফর্ম করা, বা বিভিন্ন ধরনের আইও প্রসেসরগুলো রয়েছে এটার কাজই হচ্ছে শুধুমাত্র আইও ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করা, ইনপুট আউটপুটের কাজটাকে হ্যান্ডেল করা, বাকি আর কোনো কাজই সে করবে না, তার কাজই হবে ওই মাইক্রোকম্পিউটারের ইনপুট এবং আউটপুট প্রসেসিং করা বা আইও ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করা। সো ম্যাথ কোপ্রসেসর যেগুলো আছে, ম্যাথ প্রসেসর কিংবা আইও প্রসেসর, এখানে উদাহরণ দেওয়া হয়েছে 8087 বা 80287 বা 80387। সো 8086 যে মাইক্রোপ্রসেসর রয়েছে তার সাথে যে ম্যাথ কোপ্রসেসর, ইন্টেল ম্যাথ কোপ্রসেসর ব্যবহৃত হয় সেটি হচ্ছে 8087। 80286 মূল মাইক্রোপ্রসেসরের সাথে যে ম্যাথ কোপ্রসেসর ইউজ করা হচ্ছে ইন্টেলের সেটি হচ্ছে 80287। একইভাবে 80386 মাইক্রোপ্রসেসর মেইন মাইক্রোপ্রসেসরের সাথে যে কোপ্রসেসর বা সহযোগী প্রসেসর ব্যবহার করা হয় সেটি হলো 80387।
এখানে ডিএমএ কন্ট্রোলার, কিবোর্ড মাউস কন্ট্রোলার বা গ্রাফিক্স ডিসপ্লে কন্ট্রোলার বা এসসিএসআই পোর্ট কন্ট্রোলার, এগুলোকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে আইও প্রসেসর, যেটা স্পেশালি ডিজাইন মাইক্রোপ্রসেসর হ্যাভিং এ লোকাল মেমোরি অফ ইটস ওন, তার নিজস্ব লোকাল মেমোরি থাকে এবং এটি মূলত ব্যবহার করা হচ্ছে টু কন্ট্রোল আইও ডিভাইসেস উইথ মিনিমাম সিপিইউ ইনভলভমেন্ট, যাতে সিপিইউ এর ইনভলভমেন্ট সবচেয়ে কম হয়, যাতে সিপিইউ এর মূল কাজ, যেটা মাইক্রোপ্রসেসরের মূল কাজ সে করতে পারে, মাইক্রোপ্রসেসরকে যেন কম জ্বালাতন করেই ইনপুট আউটপুটের কাজগুলো সমাধান করা যায়, সেটির জন্য আলাদাভাবে মূল প্রসেসরের সাথে কোপ্রসেসর হিসেবে ইনপুট আউটপুট প্রসেসর বা আইও প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। তো মোটামুটিভাবে এখানে আরও কিছু নাম বলা হয়েছে, যেমন ট্রান্সপিউটার, তারপরে ডিজিটাল সিগন্যাল প্রসেসর ডিএসপি, এগুলো সবই হচ্ছে আসলে কোপ্রসেসর। এরকম ম্যাথ প্রসেসর বা ম্যাথ কোপ্রসেসর, আইও প্রসেসর, ট্রানজিস্টর কম্পিউটার বা ট্রান্সপিউটার, ডিজিটাল সিগন্যাল প্রসেসর বা ডিএসপি, এগুলো সবই হচ্ছে কোপ্রসেসর বা সহযোগী প্রসেসর, যেগুলো মূল প্রসেসর বা সিপিইউ এর সাথে সহযোগী হিসাবে কাজ করে, যারা মূলত স্পেশালাইজড কাজগুলোই করে। যে ইনপুট আউটপুট প্রসেসর বা আইও প্রসেসর, সে সারাক্ষণই আইওর কাজ করবে বা আইও সংশ্লিষ্ট কাজগুলোই সে করবে, ইনপুট আউটপুটের সাথে সংশ্লিষ্ট কাজগুলোই সে করবে। ম্যাথ কোপ্রসেসর ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলোর ক্ষেত্রেই সে তার অপারেশনসগুলো পারফর্ম করবে। তো এরকমভাবে মূলত ট্রান্সপিউটার বা ডিএসপি, এই যে ডিএসপি যেমন, এটার কাজই হচ্ছে টু প্রসেস অ্যানালগ সিগন্যালস ইনটু এ ডিজিটাল ফর্ম। সো ডিএসপি যেটা ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এটির মূল কাজই হচ্ছে অ্যানালগ সিগন্যালকে প্রসেস করে ডিজিটাল ফর্মে রূপান্তরের করা। সো এর একটা স্পেশালাইজড কাজ রয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে প্রসেসর সম্পর্কে ধারণা পেলাম। আমরা যদি আমাদের যে 8086 মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমাদের সিলেবাসে মূলত আমাদের যেহেতু পাঠ্য বিষয় রয়েছে যে 8086 এর আর্কিটেকচার, আমরা আর্কিটেকচারটা এখানে দেখতে পাচ্ছি বা ইন্টারনাল ব্লক ডায়াগ্রামটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই রাফ অ্যান্ড টাফ টপিকে ঢোকার পূর্বে আমাদেরকে আসলে জানতে হবে যে এই যে বাস কিংবা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই যে কন্ট্রোল সিস্টেম, এই যে AH, BH, CH, DH, ALBL, CLDL বলতে কি বোঝায়, SPBP, SIDI বলতে কি বোঝায়, এই সিবাস বলতে কি বোঝায়, এই টার্মগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে, তাহলে আমাদের এই আর্কিটেকচার নিয়ে পড়তে সুবিধা হবে। তো সে কারণে আমাদের কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সের বিভিন্ন বিষয়বস্তুগুলো আমরা আমাদের এই মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সের সাথে যুক্তভাবেই আলোচনা করব। তো আজকে আমরা ব্লক ডায়াগ্রামটি এক্সপ্লানেশনে যাব না, আমরা মূলত যাব আমাদের যে মাইক্রোপ্রসেসর সম্পর্কে মৌলিক যে আরও কনসেপ্ট, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে আরও কিছুক্ষণ আলাপ করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোপ্রসেসর সম্পর্কে বলা হচ্ছে মাইক্রোপ্রসেসর একটি সেমিকন্ডাক্টর ডিভাইস বা আইসি। এটি বেসিক্যালি প্রোগ্রাম কন্ট্রোলড সেমিকন্ডাক্টর ডিভাইস আইসি, যেটি মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করে, ডিকোড করে এবং ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। সো মাইক্রোপ্রসেসর ইজ নাথিং বাট এ সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটিকে বলা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোলড সেমিকন্ডাক্টর ডিভাইস, অর্থাৎ প্রোগ্রাম কর্তৃক নিয়ন্ত্রিত। মানে মাইক্রোপ্রসেসরগুলোকে আমরা প্রোগ্রামের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারি, যেটি মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করে, ইনস্ট্রাকশন ডিকোড করে এবং ওই ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। সো ইট ইজ ইউজড অ্যাজ মাইক্রোপ্রসেসরকে আমরা মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ হিসেবে কম্পিউটারে ব্যবহার করে থাকি। এখানে ফার্স্ট জেনারেশনের যে মাইক্রোপ্রসেসর 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করা হয়েছে। সো ফার্স্ট জেনারেশনের যে মাইক্রোপ্রসেসর, সেটি ছিল 4 বিটের প্রসেসর, 16 পিনের। পরবর্তীতে 8 এবং 16 বিট প্রসেসর এসেছে, যেগুলো 40 পিনের। এবং যেহেতু এখানে পিন সংখ্যা কম, সেহেতু সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্সিং করার প্রয়োজন হয়েছিল। এবং এইগুলো মূলত ফার্স্ট জেনারেশনের যে মাইক্রোপ্রসেসর, সেগুলো তৈরি করা হয়েছিল PMOS টেকনোলজি ব্যবহার করে, এবং ট্রানজিস্টর লজিকের সাথে এগুলো কম্প্যাটিবল ছিল না। সো ফার্স্ট জেনারেশনের মাইক্রোপ্রসেসরের পরে আসছে 73তে আসছে, যেগুলো NMOS টেকনোলজি ব্যবহার করে, যাদের বৈশিষ্ট্য হচ্ছে ফার্স্টের স্পিড, হায়ার ডেন্সিটি, এবং তারা ট্রানজিস্টর লজিক বা TTL এর সাথে কম্প্যাটিবল। এই প্রসেসরগুলো ছিল 4 বিট, 8 বিট বা 16 বিটের প্রসেসর, এবং এগুলো 40 বিটের ছিল। অ্যাবিলিটি টু অ্যাড্রেস লার্জ মেমোরি স্পেস এবং IO ports, গ্রেটার নাম্বার অফ লেভেলস অফ সাবরুটিন নেস্টিং এবং বেটার ইন্টারাপ্ট হ্যান্ডলিং ক্যাপাবিলিটিস। 8 বিটের যে মাইক্রোপ্রসেসর পপুলারলি ওয়েল নোন, যেমন ইন্টেল 8085, সেটি মূলত সেকেন্ড জেনারেশনের মাইক্রোপ্রসেসর। এরপরে আসছে থার্ড জেনারেশন, যেটি 1978-এর দিকে এসেছে, HMOS টেকনোলজি ব্যবহার করা, এবং 16 বিটের প্রসেসরগুলো
যেগুলো 40 পিনের কিনতে পাওয়া যেত 48 পিন কিংবা 64 পিনের মাইক্রোপ্রসেসর। আমাদের এই কোর্সের যে কারিকুলাম সেটি ইন্টেল 8086, সেটি মূলত একটি 16 বিট প্রসেসর এবং এটি 3rd জেনারেশনের মাইক্রোপ্রসেসর। আমাদের পাঠ্য বিষয় সেটি 4th জেনারেশন, যেটা ইন্টেল 80386, এটি মূলত 32 বিটের প্রসেসর, এবং 5th জেনারেশন যেটি পেন্টিয়াম বলা হয়। 5th জেনারেশনের কম্পিউটারগুলোকে বলা হয় পেন্টিয়াম প্রসেসর। সো এখানে একটি মাইক্রোপ্রসেসর ফাংশনাল ব্লক দেখানো হয়েছে, যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আপনারা অলরেডি জেনে গেছেন যে অ্যারিথমেটিক লজিক ইউনিট এটি মূলত আসলে কম্পিউটেশনাল ইউনিট, যার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক এবং লজিক অপারেশনগুলো পারফর্ম করা। এটি মূলত কম্পিউটেশনাল ইউনিট। এরপরে আমরা ফ্ল্যাগ রেজিস্টার দেখছি, যে ফ্ল্যাগ রেজিস্টার যেটি করে যে ভেরিয়াস কন্ডিশনস অফ দি রেজাল্টস আর স্টোরড অ্যাজ স্ট্যাটাস বিটস কল্ড ফ্ল্যাগস ইন দি ফ্ল্যাগ রেজিস্টার। অর্থাৎ ফ্ল্যাগ রেজিস্টারে যে সকল বিট, ধরা যায় একটা 8 বিটের ফ্ল্যাগ রেজিস্টার, এখানে 8টা বিট, প্রত্যেকটা বিটই আসলে একটা পতাকার মতো, যে অনেক সময় দেখা যায় যে বিপজ্জনক বোঝাতে আমরা লাল পতাকা উড়াই, তো ওরকমভাবে ফ্ল্যাগ রেজিস্টারে 8টা বিট রয়েছে। সেই বিটের প্রত্যেকটার মান 0 বা 1 দ্বারা নির্দিষ্ট অবস্থা বোঝায়। যেমন রেল লাইনের কোথাও বিপজ্জনক অবস্থা বোঝাতে সেখানে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে ফ্ল্যাগ। তো ভেরিয়াস কন্ডিশনস অফ দি রেজাল্টস, যখন অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে অপারেশনগুলো পাওয়া গেল বা পারফর্ম করা হলো, তার ফলাফলের উপর ভিত্তি করেই মূলত আমরা ফ্ল্যাগ রেজিস্টার বিভিন্ন বিটগুলো স্টোরড হয়। তো এরপরে আসছে রেজিস্টার অ্যারে, যেটি বেসিক্যালি প্রসেসরের নিজস্ব মেমোরি বা ইন্টারনাল মেমোরি। এখানে মূলত প্রসেসর তার নিজস্ব ডেটা টেম্পোরারিলি স্টোর করার কাজে ব্যবহার করে থাকে। এবং আমরা পিসি প্রোগ্রাম কাউন্টার আমরা দেখতে পাচ্ছি। প্রোগ্রাম কাউন্টার যে বা আইপি বলা হচ্ছে, জেনারেটস দি অ্যাড্রেস অফ দি ইনস্ট্রাকশনস টু বি ফেসড ফ্রম দি মেমোরি অ্যান্ড সেন্ড থ্রু অ্যাড্রেস বাস টু দি মেমোরি। সো এই জায়গাটায় যেটি করা হয় যে নেক্সটে যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে তার অ্যাড্রেসটি মূলত এখানে রাখা হয়, এবং এই অ্যাড্রেসটি মূলত সেন্ড থ্রু অ্যাড্রেস বাস টু দি মেমোরি, মেমোরিতে পাঠানো হয় মূলত অ্যাড্রেস বাসের মাধ্যমে। এরপর ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিটের কথা বলা হচ্ছে। এই ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট মূলত ইনস্ট্রাকশনকে ডিকোড করে, সেন্ডস ইনফরমেশন টু দি টাইমিং ইউনিট অ্যান্ড কন্ট্রোল ইউনিট। এরপরে আছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট, generates control signals for internal and external operations of the microprocessor. মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরীণ বিভিন্ন কাজ করার জন্য, এক্সটার্নাল অপারেশন হোক ইন্টারনাল অপারেশন হোক, সেগুলো পারফর্ম করার জন্য যে কন্ট্রোল সিগন্যাল তৈরি করা, সেই কাজটি করে থাকে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট। তাহলে মোটামুটিভাবে আমরা যদি মাইক্রোপ্রসেসরের ফাংশনাল ব্লকটি দেখতে পাই, যে কোনো মাইক্রোপ্রসেসর সেটি 8085 কিংবা 8086 কিংবা 80286 কিংবা 80386 যেই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন কিংবা ফোর্থ বা ফিফথ জেনারেশন বা পেন্টিয়াম প্রসেসর যেটি হোক না কেন, ফাংশনালি এই অংশগুলো বা ব্লকগুলো কিন্তু থাকবেই। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার অ্যারে আর ইন্টারনাল মেমোরি, ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট, পিসি প্রোগ্রাম কাউন্টার বা আইপি, এবং টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং ফ্ল্যাগ রেজিস্টার। এবং লক্ষ্য করবেন টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটের সাথে কন্ট্রোল বাস কানেক্টেড, প্রোগ্রাম কাউন্টারের সাথে অ্যাড্রেস বাস কানেক্টেড। সো কন্ট্রোল বাস হচ্ছে কানেক্টিং পাথ যার মধ্য দিয়ে কন্ট্রোল সিগন্যাল প্রবাহিত হয়, অ্যাড্রেস বাস হচ্ছে কানেক্টিং পাথ যার মধ্য দিয়ে অ্যাড্রেস পাঠানো হয় বা র্যামের সাথে। তো এই বিষয়গুলো আমরা যখন মিড টার্ম, যেটি ফল 2020 টার্মের মিড টার্মে যখন পরীক্ষা নেব, আমরা অবশ্যই এই ফাংশনাল ব্লক থেকে আপনাদেরকে প্রশ্ন দেব যে একটি ফাংশনাল ব্লক, মাইক্রোপ্রসেসরের একটি ফাংশনাল ব্লক, ড্র দ্য ফাংশনাল ব্লক অফ এ মাইক্রোপ্রসেসর অ্যান্ড ডিসক্রাইব ইচ পার্ট অফ দি ব্লকস। অর্থাৎ একটি ব্লক ডায়াগ্রাম আপনাকে আঁকতে হবে মাইক্রোপ্রসেসরের, অর্থাৎ এই চিত্রটি আঁকতে হবে এবং চিত্রের কোন অংশের কাজ কি সেটি আপনাকে লিখতে হবে। এখানে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে যদি পরীক্ষা খাতায় লিখেন বা অ্যাসাইনমেন্টে আমরা যদি দিই, সেখানেও অবশ্যই এই প্রশ্নটি থাকবে। অতএব আমরা আজকের আলোচনায় আর বাড়তি প্রসঙ্গ টানবো না, আমাদের লেকচার এখানে শেষ করব। চিন্তা করার একদম কোনো কারণ নেই। আমরা যে সকল বিষয়গুলো স্লাইডে হোক, ওয়েবসাইট থেকে হোক, যে কন্টেন্টগুলো আমরা আলোচনা করবো এই কোর্সে, এই টপিকগুলোর উপরেই আপনাকে ভাইবা নেওয়ার সময়ও প্রশ্ন করলে এই টপিকগুলোর উপরেই প্রশ্ন করব, অথবা অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আমরা এই টপিকগুলোর উপর ভিত্তি করেই অ্যাসাইনমেন্ট দেবো। আমাদের ভিডিও লেকচারগুলো নিয়মিত দেখতে থাকুন। নিশ্চয়ই ধাপে ধাপে এই কোর্সের কন্টেন্ট নিয়ে আপনার জানাশোনা বেশ ভালো হবে। আমরা খুব শীঘ্রই জুমে আমরা সরাসরি ক্লাস নেব, তবে
তার আগে বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের এই মৌলিক ভিডিও লেকচারগুলো দেখতে থাকুন। আর সিএসসি 317 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সের চতুর্থ লেকচার আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুন্ড্রা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।